স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? উত্তর হবে রাজগৃহ। জৈনদের ধর্ম প্রচারকরা কী নামে পরিচিত? তীর্থঙ্কর। নির্বাণ কথার অর্থ কী? মুক্তি। দিনার হলো স্বর্ণমুদ্রা। ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল কৃষি। মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হলো, উত্তর হবে শালি ধান। বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন অশ্বঘোষ। শূন্যের ব্যবহার শুরু করেন আর্যভট্ট। প্রথম লিখিত আইন চালু হয়েছিল ব্যাবিলনে। গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয় কুষাণ যুগে। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন পাণিনি। মহাজনপদের সংখ্যা ছিল 16টি। মেগাসথেনিস দূত ছিলেন সিলুকাসের। 2 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কী ছিল? কৃষি। ইন্তু কি? চীনা পর্যটক সুয়ানজাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইন্তু হলো গরমের দেশ। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্ট। অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ছিলেন? পাণিনি। ফেরাও কাদের বলা হতো? প্রাচীন মিশরের রাজাদের। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। মিশরের লিপিকে কি বলা হয়? হায়াগ্রাফিক লিপি। মিশরকে নির্ণয়ের দান কে বলেছে? হেরোডোটাস। তিনে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। মহাবীর জন্মগ্রহণ করেন ড্যাশ বংশে? ইক্ষ্বাকু বংশে। পিটক শব্দের অর্থ কী? ঝুড়ি। বেশিরভাগ মহাজনপদ ড্যাশ নদী উপত্যকায় অবস্থিত? গঙ্গা। প্রাচীন ভারতে একটি বন্দরের নাম তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক? গ্রিক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে? শাক্য। সুদর্শন হ্রদ নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। সাতবাহন বংশের প্রথম শাসক? শিমুখ। সত্য বা মিথ্যা লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। অজাতশত্রু ছিলেন মগধের রাজা? সত্য। বৌদ্ধদের 2টি সম্প্রদায় হিনজান ও মহাযান? সত্য। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়? মিথ্যা। অশোক স্তম্ভ দেখতে চকখড়ির মতো? মিথ্যা। অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট? মিথ্যা। রাজা মেন্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত? সত্য। প্যাপিরাস থেকে ইংরাজি পেপার শব্দটি এসেছে? সত্য। 5 দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য খুঁজে যে কোনো 8টি প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা কটি? এদের একসঙ্গে কি বলা হতো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা ছিল 16টি। এদেরকে একসঙ্গে 16 মহাজনপদ বলা হতো। জৈন ধর্মের ত্রিরত্ন কি? জৈন ধর্মের ত্রিরত্ন হলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। কুষাণ আমলে কী কী দ্রব্য বিদেশে রপ্তানি হতো? কুষাণ আমলে বিদেশে যেসব দ্রব্য রপ্তানি হতো সেগুলির মধ্যে ছিল মশলা, রেশম, মণিমুক্তা, হাতির দাঁত, চন্দন কাঠ এবং বিভিন্ন বস্তু সামগ্রী। মেঘদূতম কাব্যের রচয়িতাকে? তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। মেঘদূতম কাব্যের রচয়িতা হলেন মহাকবি কালিদাস। তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম হলো অভিজ্ঞান শকুন্তলম। দশমিকের ধারণা প্রথম কে দেন? বয় সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে? ব্রাহ্ম সিদ্ধান্ত, এটা ব্রাহ্ম হয়। ব্রাহ্ম সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতাকে? দশমিকের ধারণা দেন প্রথম আর্যভট্ট। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে ব্রহ্মগুপ্ত। নির্ণয়ের দান কাকে কেন বলে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নির্ণয়ের দান বলেছেন। এই উপমা প্রদানের কারণ হলো নীলনদই একমাত্র জলপথ যা মিশরকে উষ্ণ ভূমিতে পরিণত হতে বাধা দিয়েছে। নীলনদের বন্যায় প্রায় 3 মাস ধরে পলি সঞ্চয়ের ফলে এর উভয় তীর হয়ে উঠেছে উর্বর ও কৃষি উপযোগী। মিশরে শীতকালে বৃষ্টি না হওয়ায় নীলনদের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে সেই জল সেচের কাজে ব্যবহার করা হয়। নীলনদ সহ মিশরের মানচিত্র নীলনদের মাধ্যমে মিশরের বাণিজ্যিক সমৃদ্ধি সম্ভব হয়েছে। নেক্সট,
আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নপত্রের পিডিএফ কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি বলে, সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে নেবে। নেক্সট, চিত্রিত ধূসর মাটির পাত্রে দুটি বৈশিষ্ট্য লেখো। এই পাত্রগুলি কুমোরের চাকায় তৈরি করা হতো, আগুনে পোড়ানো হতো। এই পাত্রগুলির ওপরে ছবি আঁকা হতো এবং রং করা হতো। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়? জৈনদের দুটি সম্প্রদায় ছিল, দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাবুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এজন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলবাদীর নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এজন্য এদের শ্বেতাম্বর বলা হয়। দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয়। এর হাজার বছরেরও পরে আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। চেঞ্জ করে লিখবে, খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায়। অগ্রহার প্রথা কি? গুপ্ত পরবর্তী আমলে ভারতে বা অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধবিহারকে দান করা হতো। এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আওতায় পড়তো না। পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন। এই সব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন। সভা ও সমিতি বলতে কী বোঝো? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠে, সভা সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাকে পরামর্শদান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো? গুরুকুল ব্যবস্থা ছিল প্রাচীন ভারতীয় এক ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা। এই ব্যবস্থায় ছাত্ররা বিদ্যা অর্জনের জন্য গুরু বা শিক্ষকের বাড়িতে গিয়ে একসঙ্গে বসবাস করত। এই গুরুগৃহ বা গুরুকুলে ছাত্রদের শুধু পুঁথিগত বিদ্যাই নয়, বরং জীবনের সব দিক থেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার শিক্ষা দেয়া হতো। এই পদ্ধতিতে গুরু শিষ্যের সম্পর্ক ছিল খুবই গভীর এবং সম্মানজনক। ছাত্ররা গুরুর সেবা করত, আশ্রমের কাজকর্মে সাহায্য করত এবং কঠোর নিয়মাবর্তিতা মেনে চলত। এই ব্যবস্থার প্রথম উদ্দেশ্য ছিল ছাত্রদের চরিত্র গঠন এবং নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। 6 দাগে রয়েছে, লিখিত প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্য উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে, 3 × 5 = 15। টিকা লেখো। ষোড়শ মহাজনপদ। নেক্সট, মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? টিকা লেখো। যুদ্ধরাষ্ট্রম। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। এলাহাবাদ প্রশস্তি কি? প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? টিকা লেখো। মিনান্দার। টিকা লেখো। গান্ধার শিল্প। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? নেক্সট, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য কী ছিল? 7 দাগে রয়েছে, লিখিত প্রশ্নগুলি 8 থেকে 10টি বাক্য যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 × 2 = 10। এই বড় প্রশ্নের উত্তরগুলো আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে, সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এক, গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও। প্রাচীন ভারতীয় বিখ্যাত শিল্পকেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থায় সংক্ষিপ্ত পরিচয় দাও। অশোকের ধর্মের মূল নীতিগুলি লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন কিন্তু আপলোড করে দিয়ে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেওয়া। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও।